সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই নারীর স্বাস্থ্য কথা এর ষষ্ঠ পর্বে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। প্রতি মাসে যারা কিশোরী আছেন কিংবা নারীরা আছেন যারা সন্তান জন্মদানে সক্ষম, এই বয়সটা যারা পার করছেন তাদের প্রতি মাসে মাসিক হচ্ছে, এবং মাসিকের সাথে সাথে ব্যথাটা খুব কমন একটি বিষয়। মাসিকের সাথে ব্যথা হয় না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব আসলে রেয়ার একটি বিষয়। এবং মাসিকের ব্যথা আসলে সবসময় যে কমন হবে তাও নয়, এর পেছনে কিন্তু অনেক সময় অনেক কারণ থাকতে পারে। অনেক সময় মাসিকের ব্যথা এত তীব্র হয় যে তার দৈনন্দিন জীবনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এর সাথে কি এন্ডোমেট্রিওসিসের কোনো সম্পর্ক আছে? এন্ডোমেট্রিওসিস বিষয়টাই বাকি আমরা এই আহ, প্রশ্নের উত্তর দর্শক জেনে নিব আজকের এই আলোচনা থেকে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মাসিকের ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস। আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের গেস্ট এক্সপার্ট, আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি ডাক্তার ফৌজিয়া আক্তার ম্যামের সাথে। তিনি এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস কনসালটেন্ট গাইনি, প্রেসিডেন্ট, ওজিএসপি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ব্রাঞ্চ। ম্যাম আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম আসসালাম। দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর একটা বিষয়ে অংশগ্রহণ করার জন্য। সোনা, তোমাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আমরা আজ, মাসিকের ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস নিয়ে। এন্ডোমেট্রিওসিস বিষয় আসলে ধারণা আমাদের মাঝে এখনো অনেক ক্ষেত্রেই কম, অনেকের সম্পূর্ণ ধারণা নেই, এবং এন্ডোমেট্রিওসিস থেকে কি কি জটিলতা হতে পারে এ বিষয়েও ম্যাম অনেকের আসলে সঠিক ধারণা নেই। আমরা এই বিষয়গুলো আজ আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি জানিয়ে রাখি আমাদের দর্শকদের কিভাবে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। দর্শক, আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি, এবং রাজ টিভি হেলথ থেকে আমরা কথা বলবো মাসিকের ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস নিয়ে। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনার প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা একটু বিস্তারিত লিখবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের প্রশ্নের সমাধান দিবেন আশা করছি। দর্শক, আমাদের আজকের এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার নাভিস্তা এবং পাওয়ার্ড বাই ডিনোজেস্ট এবং ভিসেরালজিন। দর্শক, আমরা আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়, মাসিকের ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস এই বিষয়টি নিয়ে। ম্যাম, আমি একটু শুরুতেই জেনে নিব, এই যে আমাদের মেয়েদের যাদের আসলে মাসিক হয়, মাসিকের সাথে ব্যথা হওয়াটা খুব কমন একটি বিষয়, কিন্তু এই ব্যথাটা কেন হচ্ছে? ম্যাম, এই বিষয়ে আসলে আমরা একটু জানতে চাই যে মাসিকের সময় ব্যথা কেন হয়? হ্যাঁ, ডক্টর স্বর্ণা, ধন্যবাদ। মাসিকের সাথে ব্যথা, এটা ডিসমেনোরিয়া যাকে আমরা আমাদের মেডিকেল টার্ম বলি, এটা আসলে খুবই কমন একটা সিনারিও যে মাসিকের সময় ব্যথা হচ্ছে। এই মাসিকের ব্যথাকে আমরা আসলে মানে বড় অক্ষরে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি যেটা, যে প্রাথমিক পর্যায়ে মাসিকের ব্যথা, এটা সাধারণত অল্প বয়সে যাদের, অল্প বয়স্ক মেয়ে বিয়ের আগে এই সময়টাই সাধারণত হয়ে থাকে। প্রাইমারি ডিসমেনোরিয়া বা প্রাথমিক পর্যায়ে যে মাসিকের ব্যথা, এটার কারণটা হচ্ছে একটা মেয়ে যখন খুব ছোট, তার 12-13 বছর বয়সে মাসিক শুরু হয়, তার জরায়ুটা ছোট থাকে, তার জরায়ুর মুখটাও খুব ছোট চেকন থাকে, থাকাটাই স্বাভাবিক। মাসিকটা যখন হয়, জরায়ুর মুখ যেটা সার্ভিক্স বলে, সেটা খুব সেন্সিটিভ একটা অর্গান। তো ওই জরায়ুর মুখ দিয়ে যখন মাসিকের রক্তটা বের হয়ে আসতে থাকে, জরায়ুর মুখটা যখন শুরু হওয়ার কিছুক্ষণ আগে হয়তো শুরু হয়, একটা ডিসকমফোর্ট ফিল হয়, অস্বস্তি লাগে, মাসিক শুরু হলে তীব্র একটা ব্যথা হয়, 2-1 ঘন্টা থাকে, চলে যায়। এটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে মাসিকের ব্যথা বলি। দ্বিতীয় পর্যায়ে যে মাসিকের ব্যথা, এটা সাধারণত বিয়ে হয়ে গেলে বা একটা দুটো বাচ্চা হয়ে গেলে অথবা বাচ্চা নষ্ট হলে এটা হয়ে থাকে। এটা সাধারণত যেটা আমরা বলি সেকেন্ডারি ডিসমেনোরিয়া, জরায়ুতে বা পেলভিক জরায়ুর আশেপাশে ইনফেকশন হলে এই ব্যথাটা হয়ে থাকে। এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। মাসিক শুরু হওয়ার কিছুক্ষণ আগে ব্যথাটা 2-1 দিন অথবা কয়েক ঘন্টা আগে ব্যথাটা শুরু হবে। এরপরে মাসিক শুরু হওয়ার পরে সাধারণত আমাদের প্রথম 1-2 দিন একটু হেভি ফ্লো হয়, মাসিকটা একটু বেশি থাকে, এরপরে ধীরে ধীরে কমে যায়। হেভি ফ্লোটা হওয়ার পরে এই ব্যথাটা কমে যায়।
এটাকে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি, সাধারণত ইনফেকশনের জন্য হয়। সবচেয়ে আমরা কনসার্ন বা মনোযোগ দিচ্ছি যেইটার জন্য মাসিকের ব্যথা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ, এটা মেইন প্রকাশটাই হয় মাসিকের ব্যথা দিয়ে। আরেকটা আছে ইনফার্টিলিটি, বাচ্চা হয় না, সেটা পরবর্তীতে। এই যে এন্ডোমেট্রিওসিসের মাসিকের ব্যথা, এটা অবিবাহিত মেয়েদেরও হতে পারে, বিবাহিত মেয়েদেরও হতে পারে, 40 বছরেও হতে পারে, পেরিমেনোপজে, যে কোনো বয়সে এন্ডোমেট্রিওসিসের মাসিকের ব্যথা হতে পারে। এই মাসিকের ব্যথার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। মাসিক যখন শুরু হবে তখন ব্যথাটা হয়তো ধীরে ধীরে শুরু হবে, মাসিক যখন শেষ হয়ে যাবে তখন ব্যথাটা আরো তীব্র হতে থাকে। এবং এই ব্যথার সাথে আরো কিছু থাকে, অনেক সময় দেখা যায় যে স্বামীর সাথে থাকতে গেলে ব্যথা, অনেক সময় পায়খানা করতে গেলে কারো ব্যথা, 2 মাসিক মাসিক ছাড়াও তার ব্যথা হতে পারে। তো এইটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মাসিকের ব্যথা। সাধারণত এই কয়েকটা কারণে আমাদের মাসিকের ব্যথা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা জেনে নিলাম মাসিকের সময় ব্যথা কেন হচ্ছে, আমরা জেনে নিলাম আসলে ফিজিওলজিক্যাল ভাবেই ব্যথাটা হচ্ছে, এবং অনেক সময় প্যাথোলজিক্যাল কারণেও, বিভিন্ন ধরনের অসুখের কারণেও ব্যথাটা হতে পারে, এবং সেই সাথে এন্ডোমেট্রোসিস সম্পর্কে একটু ধারণা পেলাম। ম্যাম, এবার একটু বিস্তারিত জেনে নিব এন্ডোমেট্রোসিস সম্পর্কে। এন্ডোমেট্রোসিসটা আসলে কি? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস কি, এটা সম্বন্ধে আমাদের সবাইকে জানতে হবে, কারণ ধীরে ধীরে এন্ডোমেট্রিওসিসটা এত বেশি প্রকট আকার ধারণ করছে যে আগেও হয়তো ছিল এন্ডোমেট্রিওসিস, কিন্তু ডায়াগনোসিস কম হতো। এখন ডায়াগনোসিস হচ্ছে আমরা আমরা এবং এটা ট্রিটমেন্ট আছে, এবং সেই জন্য আমরা এটা নিয়ে, এবং এটা যদি ট্রিটমেন্টে না যায় এটা আসলে ভয়াবহতা অনেক বেশি, সেই জন্য আমরা এটা নিয়ে অনেক বেশি কনসার্ন। আচ্ছা, এন্ডোমেট্রিওসিস কি? আমাদের জরায়ুটা ৩টা স্তরে বিভক্ত। একটা ভেতরের স্তর, মাঝের স্তর আর বাহিরের স্তর। ভেতরের যে স্তর সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। আমাদের প্রতি মাসে যে মাসিক হয়, এই যে এন্ডোমেট্রিয়ামটা, এটা ভেঙে ভেঙে পুরোটাই ভেঙে পড়ে যায়, আমাদের মাসিকটা কমপ্লিট হয়ে যায়। এরপরে বাকি সময় মাসিক ভালো হওয়ার পরে ধীরে ধীরে আবার এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয়, পরবর্তী মাসিকের সময় আবার ভেঙে যাচ্ছে। এইভাবে আমাদের সাইকেল হচ্ছে। এই যে এন্ডোমেট্রিয়াম ভেতরের স্তর, এটা যদি কখনো মাসিকে এই জরার ভেতরের না থেকে, অনেক সময় এমন হয় জরার ভেতরে থেকে এই এন্ডোমেট্রিয়াল যে স্তরটা সেটা জরার বাহিরে বিভিন্ন জায়গায় থাকতে পারে। সেটা ডিম্বাশয়ে যে বসবাস করতে পারে, সেটা ফেলোপিয়ান টিউব, যেটা টিউবে থাকতে পারে, মাসিকে আমাদের জরার পিছনে খাদ্যনালীর মাঝখানে একটা মানে থাকে, একটা ডিপ্রেশন, একটা পাউচ অফ ডগলাস বলি, সেখানে যে থাকতে পারে, খাদ্যনালীতে থাকতে পারে, বিভিন্ন জায়গায় একটোপিক এন্ডোমেট্রিয়াম বলি। বিভিন্ন জায়গায় যখন এই জ্বরের ভেতর স্তরটা যখন থাকে, তখন মাসিকের সময় যেমন জ্বরের ভেতর স্তরটা ভেঙে ভেঙে রক্ত ভেঙে পড়ে যাচ্ছে, সেই সময়টা ওই যে যেখানে যেখানে ওই স্তরগুলো জমে যায়, সেখানেও মাসিকের রক্ত জমতে থাকে। জ্বরের থেকে যখন মাসিক হয়, মাসিকের রক্তটা বের হতে পারে, পেটের ভেতরে যখন মাসিকের রক্তগুলো জমে সেগুলো কিন্তু আর বের হতে পারে না, সেখানে জমে 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 প্রতি মাসে জমে জমে সেখানে রক্তের চাকা জমে যেতে থাকে, এবং সেগুলো খুব পেইনফুল। এই যে বা বিভিন্ন জায়গায় যে মাসিকের রক্তগুলো জমে যাচ্ছে, এটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলছি। এটা খুব একটা পেইনফুল কন্ডিশন, তবে এর চিকিৎসা রয়েছে। যথাযথ ভাবে এটা নির্ণয় করে তার চিকিৎসা খুব আর্লি শুরু করে দিতে হবে। খুব আর্লি শুরু না করলে এটা আসলে ধীরে ধীরে আমাদের জরায়ুটাকে ক্ষতি, জরায়ুর আশেপাশে অর্গানগুলো সব ক্ষতি করে ফেলতে থাকে। একটা সময় দেখা যায় যে আর বাচ্চা হতে চায় না। তো এই জন্য এটা আমাদের জানা খুব জরুরি। স্বর্ণা। অসংখ্য ধন্যবাদ ম্যাম, খুব সহজ ভাবে এন্ডোমেট্রিওসিস কি এই বিষয়টি বুঝিয়ে বলার জন্য। ম্যাম, এবার একটু যদি কারণ সম্পর্কে জেনে নিই। এন্ডোমেট্রিওসিস থেকে আসলে অনেক ধরনের জটিলতা হতে পারে, আমরা আলোচনার প্রেক্ষিতে জেনেছি। এই এন্ডোমেট্রিওসিসটা আসলে কেন হচ্ছে, কিংবা কাদের হচ্ছে, এই বিষয়ে যদি একটু ম্যাম আমাদের জানাতেন। হ্যাঁ স্বর্ণা, দুটো কথা, একটা হচ্ছে কারণ কি, আর একটা হচ্ছে কাদের হচ্ছে। কারণটা যদি বলি, কারণটা আসলে অজানা, সত্যি কথা যেটা। তবে অনেকগুলো থিওরি রয়েছে যে কিভাবে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। একটা হচ্ছে রেট্রোগ্রেড ফ্লো, যে মাসিকের সময় যে মাসিকটা হয়, জরায়ু থেকে মাসিকের রক্তটা নিচের দিকে ফ্লো হয়ে যায়। তবে জরায়ুর দুই পাশে, আমাদের জরায়ুটা হচ্ছে একটা পেয়ারার মতো, উপরটা একটু ফোলার, নিচের দিকে একটু চেগুন থাকবে। ওই জরায়ুর উপরে দুপাশে দুটা টিউব থাকে। তো অনেক সময় এই রক্তটা ব্যাকফ্লো হয়ে টিউব দিয়ে বাহিরে পেটের মধ্যে চলে যেতে পারে। এটা ব্যাকফ্লো থিওরি বলা হয়, যে পেছন দিকে যেয়ে আমাদের ডিম্বাশয়ে অথবা পাউচ অফ ডগলাসে যে জমে যাচ্ছে, সেভাবে হতে পারে। আরেকটা আছে যে জন্মগত মুলারিয়ান থিওরি, যেটা বলে জন্মগত ভাবেই আমাদের জ্বরের ভেতরের স্তরটা ওইখান থেকে অন্য জায়গায় জন্ম নিয়েছে, সেভাবেও আসতে পারে। অনেক সময় বলা হয় যে সিজারিয়ান সেকশনের পরে যে এন্ডোমেট্রিয়াম আমরা অনেক সময়
মানে ভেতর থেকে অনেক সময় বাহিরে আশেপাশে চলে আসতে পারে, সেটা পরে মাল্টিপ্লিকেশন হয়ে অথবা মেনস্ট্রুয়েশনের সময় জমে জমে এন্ডোমেট্রিয়াসিস হতে পারে। তো এইগুলো হচ্ছে যে কারণ যদি বলি, তবে কাদের হয়, হ্যাঁ কাদের হয় বলতে কিছু অ্যাসোসিয়েশন আছে, যে ফ্যামিলিতে মা খালা এদের যদি এন্ডোমেট্রিয়াসিস থাকে তাহলে কিন্তু মেয়েটার হতে পারে এন্ডোমেট্রিয়াসিস। কিছু খাদ্যাভ্যাসের ব্যাপার আছে, যারা একটু রিচ ডায়েট, একটু হায়ার সোসাইটি ফ্যামিলির মেয়ে, এদের কিন্তু এন্ডোমেট্রিয়াসিসটা একটু বেশি হয়। এক্সারসাইজ যারা একটু কম করছে, তো এমন কিছু অ্যাসোসিয়েশন আসলে রয়েছে এন্ডোমেট্রিয়াসিসের সাথে। স্বর্ণা। ধন্যবাদ ম্যাম। দর্শক, আমরা এন্ডোমেট্রিওসিস আসলে সেভাবে কোনো কারণ এখন পর্যন্ত আমরা জানিনি। তবে এন্ডোমেট্রিওসিস এর পেছনের কারণগুলো সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি এবং সেই সাথে কাদের হচ্ছে বিষয়টি আমরা জেনেছি। ম্যাম, এবার একটু উপসর্গ সম্পর্কে জানতে চাই। আমাদের আলোচনার প্রেক্ষিতে আমরা জেনেছি এন্ডোমেট্রিওসিস এর সাথে ব্যথার একটা সম্পর্ক আছে এবং সেই সাথে সাথে ইনফার্টিলিটির একটা সম্পর্ক আছে। এবং কি কি উপসর্গ দেখে ধারণা করা যেতে পারে যে এই এন্ডোমেট্রিওসিস হয়তো হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আসলে অনুভব করতে পারি আমরা? হ্যাঁ, উপসর্গের মধ্যে প্রাথমিকভাবে ওরা আমাদের কাছে পেশেন্টরা যেটা নিয়ে আসে সেটা হচ্ছে মাসিকের তীব্র ব্যথা। মাসিকের তীব্র ব্যথাটা নিয়ে আসলে প্রথমে আসে। তবে দুটা উপসর্গ কমন, একটা হচ্ছে ব্যথা আর একটা হচ্ছে বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি। সাধারণত পরের দিকে যে বয়স একটু বিয়ে হয়েছে তারপরে যে দেখা যায় যে ইনফার্টিলিটি, এটা হচ্ছে অ্যাডভান্স, যে এন্ডোমেট্রিয়াসিস হতে হতে অ্যাডভান্স স্টেজে যে তাদের এন্ডোমেট্রিয়াসিস হতে পারে। আমরা যদি রোগ ডায়াগনোসিস করতে যাই, প্রথমে আমাদের সাসপেক্ট করব কিভাবে যে তার এন্ডোমেট্রিয়াসিস হয়েছে। মেয়েটা সাধারণত দেখা যায় যে অল্প বয়সে মেয়েগুলো অথবা যে বয়সে আসুক বলবে মাসিকে প্রচন্ড ব্যথা, এমন ব্যথা যে মাসিক শুরু হওয়ার সময় ব্যথাটা শুরু হয়, মাসিক ভালো হয়ে যাওয়ার পরে ব্যথাটা আরো তীব্র হতে থাকে। তীব্র হওয়ার কারণ হচ্ছে যে বললাম যে পেটের ভেতরে যেখানে রক্তগুলো জমে যাচ্ছে, সেই রক্তগুলো মাসিক যখন শেষ হবে তখন তো রক্ত জমাটা আরো বেড়ে যায়, সেই জন্য ওই ব্যথাটা খুব তীব্র হয়। এটা একটা। একই সাথে সে বলবে তার মেনোরেজিয়া, মানে প্রচুর ব্লিডিং হয়, মাসিকের সময় তার নর্মালের চেয়ে ব্লিডিংটা অনেক বেশি হয়। এটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মাসিকটা হচ্ছে নর্মালি আমাদের 28-30 দিনে হয়, এদের মাসিকটা একটু ঘন ঘন হয়। সাধারণত দেখা যায় 27 দিন অথবা আরো কম দিনে তাদের ঘন ঘন মাসিক হওয়ার একটা ইতিহাস থাকে। সাধারণত একটা অ্যাসোসিয়েশন দেখা যায় যে আমাদের 12-13 বছর বয়সে সাধারণত মাসিক শুরু হয়। যে মেয়েদের একটু অল্প বয়সে মাসিক শুরু হয়, 9-10 বছরেও অনেক সময় মাসিক হয়, অল্প বয়সে যাদের মাসিক শুরু হয় তাদেরও কিন্তু এন্ডোমেট্রিয়াসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের উপসর্গের মধ্যে আমরা পেলাম প্রচুর ব্যথা, মাসিকের সময় ব্যথা, এবং মাসিকের সাথে রক্ত বেশি যাওয়া, মাসিকটা একটু ঘন ঘন হয়, অনেক সময় দেখা যায় মাসিক ছাড়াও তার ব্লিডিং হচ্ছে। এটা গেল। আরেকটা হচ্ছে যে পাউচ অফ ডগলাসে পেটের মধ্যে রক্ত জমাটার জন্য যদি মেয়েটা বিবাহিত হয় তাহলে দেখা যাবে যে তার ডিসপ্যারেনো, স্বামীর সাথে থাকতে যে সে তীব্র ব্যথা হচ্ছে। অনেক সময় খাদ্যনালীতে যে যদি সেই রক্ত জমাট গুলো, যেটা আমরা চকলেট সিস বলি, যদি জমে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় পায়খানা করতে গেলে তার খুব ব্যথা হচ্ছে, তার একটা পেছনে ব্যাক পেইন, পেলভিক পেইনও হচ্ছে। তো এই যে এই সবগুলো উপসর্গ নিয়ে আমরা আসলে তাদেরকে সাসপেক্ট করবো সে তার হয়তো এন্ডোমেট্রিয়াসিস হতে পারে। সেই ক্ষেত্রে আমরা তার ইতিহাস নেব, ইতিহাসের সাথে আমরা কিছু ইনভেস্টিগেশনে যাই, যে আমরা কনফার্ম হই যে আসলে তার এন্ডোমেট্রিয়াসিস হলো কিনা। স্বর্ণা। ধন্যবাদ ম্যাম। এন্ডোমেট্রিওসিস এর ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলো আসলে কোথায় কোথায় পাওয়া যেতে পারে ম্যাম? হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় ওভারিতে, ডিম্বাশয় যেটা বললাম, ডিম্বাশয়ে সবচেয়ে বেশি সিস্ট গুলো পাওয়া যায়। এছাড়াও ফেলোপিয়ান টিউবে থাকতে পারে, পাউচ অফ ডগলাস যেটা বললাম যে জরা এবং খাদ্যনালীর মাঝখানে একটা ডিপ্রেশন থাকে গর্তের মতো, ওইখানে থাকতে পারে, খাদ্যনালীতে থাকতে পারে। এরপরে হচ্ছে আমরা জরার পিছনে আহ পেছন পর্যন্ত আমরা ম্যাকিন্ডার্স লিগামেন্ট বলি, সেই লিগামেন্ট গুলোতে থাকতে পারে, জরার বডির ওপর দিয়ে থাকতে পারে, বিভিন্ন জায়গায় এটা থাকতে পারে। অনেক সময় দেখা যায় স্কার এন্ডোমেট্রিওসিস যেটা বলি, সিজারের পরে কারো কারো দেখা যায় যে সেলাইন নিচে কিছু রক্ত মানে প্রতি মাসিকে তার রক্ত জমে ওখানে ব্যথা হচ্ছে, এটা স্কার এন্ডোমেট্রিওসিস বলে, সেরকমও হতে পারে। এইগুলোতে সাধারণত থাকে। স্বর্ণা। ধন্যবাদ ম্যাম। সুতরাং আসলে অনেক জায়গাতেই এন্ডোমেট্রিয়াল টিস্যু পাওয়া যেতে পারে এবং সিমটম গুলো আসলে সে অনুযায়ী হয়ে থাকে। ম্যাম, এবার যদি একটু জানতে চাই যে ইনফার্টিলিটি সাথে এন্ডোমেট্রিওসিস এর সম্পর্কটা একটু বিস্তারিত আমার দর্শকদের যদি একটু বলে দিতেন।
হ্যাঁ, ইনফার্টিলিটি আর এন্ডোমেট্রিওসিস দুটো একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাধারণত এন্ডোমেট্রিওসিসের যেই কারণে ইনফার্টিলিটি হয় সেটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে সবচেয়ে বড় কারণ। যে এন্ডোমেট্রিওসিস যেই ফোকাস গুলোতে হচ্ছে, যেই সব জায়গায় এন্ডোমেট্রিয়াল টিস্যু গুলো ধীরে ধীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, সেখানে চারিদিকে একটা ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে কিছু উপাদান যেমন সাইটোকাইন, টিএনএফ, টিউমার নেক্রোসিস, এই ফ্যাক্টর গুলো যখন রিলিজ হয়, সেইগুলো হয় কি আমাদের ওভুলেশন ও মানে ওভার ম্যাচিউরও হতে বাধা দেয়, ওভুলেশন হতেও বাধা দেয়। এইটা হচ্ছে আমাদের অন্যতম কারণ অফ ইনফার্টিলিটি। আরেকটা যেটা সেকেন্ড মোস্ট কমন কারণ সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস হলে ফেলোপিয়ান টিউব, যেটা টিউবের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়। যে জরায়ু এবং তার যে টিউবের যে একটা নর্মাল যে অ্যানাটমি পজিশন সেইখানে চেঞ্জ হয়ে যায়। দেখা যায় টিউবটা একটু আঁকাবাঁকা হয়ে যায়, টিউবের পেছনটা ফাইব্রোসিস হওয়ার জন্য টিউবের একটু কিং হয়ে যায়, মানে টিউবের এইটা পজিশনটা ওরকম রিদম থাকে না। তো সাধারণত আমাদের গর্ভধারণ করতে হলে যে স্বামীর যে শুক্রাণু সেটা হচ্ছে ফেলোপিয়ান টিউবে ওখানে স্মুথলি চলে যেতে হয়। যদি এমন হয় যে ওই যে এন্ডোমেট্রিসের জন্য তার টিউবের স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ওরকম রিদম পেরিস্টালসিস মেনটেন হয় না, ওই শুক্রাণুটাও সেভাবে যেতে পারে না। তো মেইনলি স্ট্রাকচারাল যে একটা অ্যানাটমি চেঞ্জ হওয়ার জন্য কিন্তু তার ইনফার্টিলিটি ডেভেলপ করে। তো সাধারণত এই কারণগুলোর জন্য ইনফার্টিলিটি হয়ে থাকে। স্বর্ণা, ধন্যবাদ ম্যাম। এই ম্যাম বিভিন্ন ধরনের উপসর্গের কথা আমরা জেনেছি এবং অনেক ক্ষেত্রেই হয়তো মেয়েরা সচেতন হন না। একেবারে যখন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ডাক্তার স্বর্ণা ফৌজিয়া শুনতে আক্তার ম্যাম, পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্বর্ণা শুনতে পাচ্ছি। হ্যালো, স্বর্ণা শুনতে পাচ্ছি। ডাক্তার ফৌজিয়া আক্তার ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার ইন্টারনেট কানেকশন যে আসলে একটু গোলাযোগপূর্ণ। আশা হ্যাঁ, রাখছি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে। ম্যাম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্বর্ণা, এন্ডোমেট্রিওসিস আসলে এই রোগটা যখনই ধরা দর্শক, পড়ে আমি তখন, হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস আমাদের যখন ধরা পড়বে আসলে ট্রিটমেন্ট তখনই শুরু করে দিতে হয়। যেই বয়সেই আমাদের কাছে এন্ডোমেট্রিওসিস নিয়ে আসবে, আমরা চিকিৎসা সাথে সাথে শুরু করে দেব। কারণ এন্ডোমেট্রিওসিস হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ধীরে ধীরে আমাদের জরায়ুর পেছনের যে স্ট্রাকচার গুলো আছে, সেটা জরায়ুর টিউব, ওভারি, সেগুলো ধীরে ধীরে নষ্ট করে দিতে থাকে এবং তার ব্যথার তীব্রতা বাড়তেই থাকে। সেজন্য যখনই একটা মেয়ে আমরা ডায়াগনোসিস করব যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে, তার কিন্তু চিকিৎসা শুরু করতে হবে। আমাদের হাতে ভালো ভালো অনেক চিকিৎসা রয়েছে। আমরা প্রথম যে ড্রাগটা দিয়ে চিকিৎসা করি সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে পিল। এই পিল টাইপের ওষুধটা খুব ভালো কাজ করে। অনেক সময় পেশেন্টদেরকে দেখা যায় যে আহ, অব্যবহৃত মেয়েদেরকে আমরা যখন পিল দিয়ে চিকিৎসা করা শুরু করি, মায়েদের অনেক কোশ্চেন থাকে যে পিলটা দেয়া যাবে কিনা। পিলের মধ্যে যে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন থাকে, তো এই ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন আমরা দিই, এটা যে কম্বিনেশনে থাকে, এটা পেশেন্ট যখন মানে ইন্টারাপ্টেড, মানে কন্টিনিউয়াস বেসিসে আমরা যখন এই পিলটা দিই, তখন কিন্তু ওদের মাসিকটা বন্ধ হয়ে যায়। মাসিকটা বন্ধ করাটাই আমাদের মেইন টার্গেট। মাসিকটা যদি আমাদের 3 থেকে 6 মাস আমরা বন্ধ রাখতে পারি, সেই ক্ষেত্রে দেখা যায় যে ভেতরে যে রক্ত চাকাগুলো জমে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে আসলে কমে আসে, অ্যাবজর্ব হয়ে আসে। তো এটা গেল হচ্ছে তার ট্রিটমেন্টের, আমরা প্রাথমিকভাবে আমরা এই যে হরমোন পিল দিয়ে চিকিৎসাটা শুরু করি। আরো কিছু ধাপ আছে, যেমন জিএনআরএচ অ্যানালগ, এমন অনেক কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা চিকিৎসা করি। তো চিকিৎসার আসল টার্গেটটাই হচ্ছে তাকে ওই মাসিকটা বন্ধ করে দেওয়া। এটা গেল। আমাদের যে রোগটা সবসময় যে শুধু হিস্ট্রি দিয়ে যে আমরা যে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করে সবসময় আসলে হিস্ট্রি দিয়ে বোঝা যায় না। সেই ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশনের দরকার পড়ে যায়। ইনভেস্টিগেশনের মধ্যে আলট্রাসোনোগ্রাফিটা দিয়ে আমরা সবচেয়ে বেশি ইনভেস্টিগেশন করি। যদি সে ম্যারিড হয় সেই ক্ষেত্রে আমরা টিবিএস আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হয়ে যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা। তবে এন্ডোমেট্রিওসিস এর ডায়াগনোসিসের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি করে আমরা আসলে একবারে কনফার্ম হতে পারি যে তার
এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা। স্বর্ণা। ধন্যবাদ ম্যাম। আশা আশা রাখছি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে, এবং আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ম্যাম আপনার কাছে এবং আমার দর্শকদের কাছে। আমার ইন্টারনেট সংযোগটি একটু গোলাযোগপূর্ণ ছিল। আমি আবার প্রসঙ্গে ফিরে যেতে চাই। আমরা দর্শক আমরা জেনে নিয়েছি এন্ডোমেট্রিওসিস কিভাবে ডায়াগনোসিস হয়। ম্যাম এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসতে চাই। এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা কি এবং এটা কি দীর্ঘমেয়াদী? এটা কি কখনো ভালো হয়? এই প্রশ্নগুলোর একটু উত্তর জেনে নিব ম্যাম। হ্যাঁ স্বর্ণা, কিছু চিকিৎসা আমি একটু আগে বলেছি। এন্ডোমেট্রিওসিস একেবারেই যে ভালো হয়ে যায়, আহ, চিকিৎসায় এন্ডোমেট্রিওসিস কন্ট্রোল করে রাখা যায়, এটা চিকিৎসা রয়েছে। চিকিৎসা করে আমাদেরকে যখনই এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হবে আমাদের কিন্তু চিকিৎসায় যেতে হবে। কারণ চিকিৎসা না করলে যেটা হবে, আমি একটু আগেও বলেছি, দর্শকরা শুনেছেন যে চিকিৎসা না করলে হবে কি, ধীরে ধীরে এই যে রক্তের চাকাটা যেটা চকলেট সিস্ট সেটা বাড়তে থাকবে, এবং জরায়ুর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যেতে থাকবে, ব্যথাও বাড়তে থাকবে, এবং তার মানে ক্ষতিটা অনেক বেশি হয়ে যায়, ইনফার্টিলিটি তো হয়েই যায় একটা পর্যায়ে। সেজন্য চিকিৎসা আর্লিতে শুরু করা দরকার। চিকিৎসার প্রথমে আমরা হরমোনাল ট্রিটমেন্টটা দিই। আমাদের মেইন টার্গেট থাকবে তার মাসিকটা বন্ধ রাখা। আমরা ওই যে বললাম একটু আগে যে ওরাল যে বার্থ কন্ট্রোল পিল যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড অ্যাভেলেবল ট্রিটমেন্ট, অ্যাভেলেবল যেটা আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেটার জন্য আমরা দিয়ে থাকি। এই পিলটা অবিবাহিত মেয়েদেরকেও দেওয়া যায়। অনেক সময় মায়েরা একটু জিজ্ঞেস করেন যে অবিবাহিত মেয়েদেরকে পিল দেওয়া যাবে কিনা। পিল আসলে আমরা চিকিৎসার জন্য দিয়ে থাকি। তো এইটা হচ্ছে কন্টিনিউয়াস বেসিসে সাধারণত আমরা 3 থেকে 6 মাস দিয়ে থাকি। আর পেইনের সিভিয়ারিটি কমানোর জন্য আমরা এনএসআইডি কিছু ওষুধ আছে, পেইন কিলার, এইগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি ব্যথা কমানোর জন্য। সেখানে মেফেনামিক অ্যাসিড আছে, আরো কিছু ফ্লামিক এই টাইপের ওষুধ রয়েছে পেইন কমানোর জন্য। পিল ছাড়াও আমরা আরো কিছু ওষুধ আছে, যে অ্যানালগ একটু আগে বলেছি, সেটাও আমরা 3 মাস 6 মাস ব্যবহার করি। ড্যানাজল নামের ওষুধ আছে, সেটা দিয়েও আমরা অনেক সময় ট্রিটমেন্ট করি। অনেক সময় দেখা যায় যে এই মেডিকেল ট্রিটমেন্টে কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে তার যদি ভেতরে বড় চকলেট টিউমার থাকে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে টিউমারটা যদি অনেক বড় হয়, তার যদি এমন হয় যে বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় ল্যাপারোস্কোপিক চকলেট সিস্টেক্টমি করি। তবে চকলেট সিস্টেক্টমি করার আগে বারবার খেয়াল রাখতে হবে যে এক্সপার্ট হ্যান্ডে যেন এই সিস্টেক্টমি করা হয়, এবং আমরা চেষ্টা করি অপারেশন সেকেন্ড টাইম যেন না করতে হয়। কারণ এই চকলেট সিস্টেক্টমি করতে যে যদি ওভারির কোনো ক্ষতি হয়ে যায়, ডিম্বাশয়ের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু তার খুব একটা লাভ হবে না। ওভারির ক্ষতি হয়ে গেলে, ডিম্বর যদি ক্ষতি হয়ে যায়, ওভারি রিজার্ভ যদি কমে যায়, তাহলে তো আসলে বাচ্চা নেওয়ার চিকিৎসায় যাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ডে করতে হবে, এবং সেকেন্ড টাইম যেন চকলেট সিস্টেমে না করতে হয় সেভাবে আমাদের এগোতে হবে। এই হলো টোটাল ট্রিটমেন্ট আমাদের। এছাড়া ইনফার্টিলিটি পেশেন্টদের অনেক সময় দেখা যায় যে শুধু যে সিস্টেক্টমি করার পরেই যে তাদের বাচ্চা গর্ভে আসছে তা নয়, কারণ এখানে তো আর অনেকগুলো কারণ রয়েছে, ইনফ্লামেশন, এবং অনেক সময় জরায়ুর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। জরায়ু যে ফেলোপিয়ান টিউব বলো অথবা পেছনের দিকে স্ট্রাকচার অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় ইনফার্টিলিটি পেশেন্টদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আইভিএফ ট্রিটমেন্টে যেতে হয়, টেস্ট টিউব বেবি ট্রিটমেন্টে যেতে হয়। ওভাম পিক করে আমাদের টেস্ট টিউব বেবি আকারে আমাদের যেতে হয়। তো এটা হচ্ছে টোটাল ট্রিটমেন্টের ব্যাপার। শোনা রয়েছে? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস ছাড়াও আমাদের মাসিকের ব্যথা আরো যে কয়েকটা কারণ রয়েছে। এই যে যেটা বললাম যে প্রাইমারি ডিসমেনরিয়া বা ফিজিওলজিক্যাল যে কজ, যে কারণে অল্প বয়স্ক মেয়েদের যে মাসিকের ব্যথা হচ্ছে। তো অল্প বয়স্ক মেয়েদের মাসিকের ব্যথার জন্য আসলে খুব একটা ওষুধ দরকার হয় না। সেই ক্ষেত্রে আমাদের কাউন্সেলিংটা অনেক বেশি জরুরি, যে একটা বয়স হয়ে গেলে এই ব্যথাটা ধীরে ধীরে কমে যাবে। তো প্রাইমারি ডিসমেনরিয়া আসলে কাউন্সেলিংটা খুব দরকার। এটা খুব এমনিতেই ভালো হয়ে যায়, একটু বয়স 18-19 বছর বয়স হলে ভালো হয়ে যায়, বিয়ে পরেও অনেক সময় ভালো হয়ে যায়। আর ইনফেকশনের জন্য যে ডিসমেনরিয়া, যে ইনফেকশন হচ্ছে তার জন্য যে মাসিকের ব্যথা, সেটার জন্য আসলে কিছু অ্যান্টিবায়োটিক কাভারেজ আমরা দিয়ে থাকি। সাধারণত ট্রিপল অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক কাভারেজ এদের সাথে ইনফেকশনের জন্য যে ডিসমেনরিয়া, সেটার সাথে কিছু অ্যাসোসিয়েশন থাকে। সাধারণত দেখা যায় যে তাদের সাদা স্রাবের সমস্যা থাকতে পারে, তাদের বাচ্চা নষ্ট হয়েছে এমন ইতিহাস তাদের থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক কাভারেজটা খুব জরুরি।
এবং হেলদি লাইফস্টাইলের জন্য তাদের কাউন্সিলিং করে থাকি। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে অনেক বড় একটা ফ্যাক্টর। মাসিকের সময় আসলে ইনফেকশন সবসময় যে বিবাহিত মেয়েদেরই যে হচ্ছে, অনেক সময় আনম্যারিড মেয়েদেরও হচ্ছে। এই মাসিকের সময় হাইজিনটা মেনটেন হয় না বলে অনেক সময় এই ইনফেকশন হয়ে ডিসমেনোরিয়া হতে পারে। মাসিকের হাইজিন মেনটেন করার জন্য আমরা যেটা বলি যে স্যানিটারি প্যাড ব্যবহার করাটা খুব জরুরি। প্রতি মাসিকে তারা এখন স্যানিটারি প্যাড কিন্তু কম মূল্যে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন স্কুলে কিন্তু ফ্রি অবস্থাও দিচ্ছে। তো আমাদের প্রান্তিক পর্যায়ে মা বোনদেরকে বলবো তাদের বাচ্চাদেরকে যে নতুন যে তাদের মাসিক হয়েছে তাদের অবশ্যই স্যানিটারি প্যাডে অভ্যস্ত করার জন্য, যে কাপড় অথবা এইগুলো যেন ব্যবহার না করে। তাতে যেটা হয় ইনফেকশনটা কিন্তু বেড়ে যায়। আর এই ইনফেকশন থেকে যে ক্ষতি হতে থাকে, জরায়ুর ক্ষতি, তার যে মাসিকের ব্যথা যেটা বললাম ডিসমেনোরিয়া, সেটা তো ধীরে ধীরে বাড়তে থাকে। এটা হলো যে স্যানিটারি প্যাড সে ব্যবহার করবে এবং রেগুলার স্যানিটারি প্যাড সে চেঞ্জ করবে। আর কাপড় চোপড়ের তার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। প্রান্তিক পর্যায়ে অনেক সময় দেখা যায় যে সারা মাস হয়তো ক্লিন কাপড় পরছে, কিন্তু যখন মাসিক হচ্ছে তখন হয়তো অপরিষ্কার কাপড়টা সে পরছে। তো এই সময়টা তাদেরকে খেয়াল রাখতে হবে যে মাসিকের সময় তাকে ক্লিন কাপড়, পরিষ্কার কাপড় যেন পরতে হয়। কারণ এই সময়টা যদি সে হাইজিন মেনটেন করে তাহলে তার ইনফেকশনটা, জরা ইনফেকশনটা কম হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের মাসিকের ব্যথা ছাড়াও এন্ডোমেট্রিওসিসের একটা বড় প্রবলেম, সেটা হচ্ছে ওই যে মাসিক অনেক বেশি যেতে থাকে। একটা অ্যাসোসিয়েশন আছে যেটা আমরা অনেক সময় দেখি যে আমাদের মেয়ে বাচ্চা যখন হয়, কি কোনো মেয়ে বাচ্চা হওয়ার পরে দেখা যায় তার একটু রক্ত যাচ্ছে, মাসিকের কাছে একটু রক্ত যাচ্ছে। আমাদের কাছে অনেক পেশেন্টই আসে যে তার মেয়ে বাচ্চাটা একটু রক্ত যাচ্ছে। এটা আমরা স্বাভাবিকের মধ্যে ধরি। তবে একটা অ্যাসোসিয়েশন দেখা যায় যে এই যেই মেয়ে বাচ্চাদের জন্মের পর একটু রক্ত যায়, ওদের কিন্তু ভবিষ্যতে এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্সটা থাকে। তো এন্ডোমেট্রিওসিসের ভয়াবহতা কমানোর জন্য আমাদের কাউন্সেলিং দরকার। স্কুল পর্যায়ে কাউন্সেলিংটা খুব দরকার। অনেক মেয়েকে দেখা যায় যে এত তীব্র ব্যথা যে তার সেই ব্যথার জন্য সে স্কুলে যেতে পারছে না, তার স্কুল যাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের এন্ডোমেট্রিওসিস নিয়ে আমাদের অ্যাওয়ারনেস খুব দরকার, সচেতনতা খুব দরকার যে এটা নিয়ে ভয়ের কিছু নাই। এটা যখনই ডায়াগনোসিস হবে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে, দ্রুত চিকিৎসায় আসতে হবে। যদি প্রপার চিকিৎসায় আমরা নিয়মিত দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে রাখি, তাহলে কিন্তু তার এই ব্যথাটা অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং তার লাইফস্টাইল, যে তার প্রাত্যহিক জীবনে খুব একটা যেই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে সে পরিত্রাণ পাবে। তো স্কুল পর্যায়ে এন্ডোমেট্রিওসিস নিয়ে অ্যাওয়ার করার জন্য আমার মনে হয় যে বই, যে পাঠ্যপুস্তকে এই এন্ডোমেট্রিওসিস ঢুকানোর প্রয়োজনীয়তা আমাদের সরকার থেকেও অনেক আমাদের উদ্যোগ নিয়েছেন, যে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে যে পাঠ্যপুস্তকে আমাদের এন্ডোমেট্রিওসিস এই রোগটা নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হবে। তো এইটা সম্বন্ধে স্কুলে টিচাররাও একটু আলোচনা করবেন, যেন তারা এই ব্যাপারটা সম্বন্ধে জানে এবং তার অভিভাবকদের সাথেও স্কুলের টিচাররা আলোচনা করবেন ডক্টরদের সাথে নিয়েই, যে এটা নিয়ে যদি রেগুলার আলোচনা হয় এবং তার যে শিক্ষার্থী এবং তার অভিভাবক নিয়ে, তাহলে সবাই মিলেই কিন্তু সচেতন হবে যে এন্ডোমেট্রিওসিস রোগটা আসলে কি এবং তার যে একটা যথাযথ চিকিৎসা রয়েছে সেই চিকিৎসায় তারা আসবে। একটা জিনিস কি, এন্ডোমেট্রিওসিস চিকিৎসার জন্য সবসময় আমরা বলবো বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের কাছে যেতে হবে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। অনেক সময় কিছু পেশেন্ট দেখা যায় এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্টের জন্য অনেক ডক্টরের কাছে দেখাচ্ছেন, সেটা হচ্ছে যে হয়তো জুনিয়র ডক্টর তাদেরকে দেখাচ্ছেন, এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট হয়তো কমপ্লিট ট্রিটমেন্ট হচ্ছে না, ইনকমপ্লিট ট্রিটমেন্ট করে করে সেই মেয়েটা হচ্ছে কিছুদিন ভালো থাকছে, আবার পেন হচ্ছে,
তো এইভাবে তখন হয়তো ডক্টর চেঞ্জ করে আরেক ডক্টরের কাছে যাচ্ছে। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেক প্রেসক্রিপশনে বান্ডিল নিয়ে এসে আমাদের কাছে যে আর চিকিৎসা করতে পারছি না, আপনি হয়তো শেষ ডক্টর। তো এই যে ট্রিটমেন্টটা আসলে বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলে প্রপার কমপ্লিট একটা ট্রিটমেন্ট আসলে পাওয়া যায়। তো সেই জন্য এইটার সম্বন্ধে সচেতন হতে হবে। আর ডক্টর মানে বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হলে রোগের চিকিৎসাটা ভালোভাবে শুরু করা যাবে এবং কমপ্লিট একটা ট্রিটমেন্ট পাওয়া যাবে। স্বর্ণা কি আসতে পেরেছে? এন্ডোমেট্রিওসিসের যে অনিয়মিত মাসিক, সেই মাসিকের শুধু যে মাসিকের সময় রক্ত বেশি যায় তা নয়, মাসিক ছাড়াও অনেক সময় রক্ত যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা যে পিল টাইপের যে ওষুধগুলো দিই, এটা যদি কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকে, তার কিছু সাইড ইফেক্ট অনেক সময় পিলের আসলে খুব একটা সাইড ইফেক্ট থাকে না। আমরা জিএনআরএ যখন পিলে কাজ হতে চায় না, আমরা জিএনআরএস অ্যানালগে চলে যাই। জিএনআরএস অ্যানালগ যখন আমরা দিব 6 মাস 1 বছর দেয়া যায়। এই ক্ষেত্রে আবার অ্যাডব্যাক থেরাপি, যে জিএনআরএস অ্যানালগের সাথে কিছু ঔষধ আলাদা করে দিতে হয় যেন তার হাড়ের ক্ষতি না হয়। জিএনআরএস অ্যানালগ দিলে অনেক সময় হাড়ের কিছু ক্ষতি অনেক সময় দেখা যায়, সেটা যেন না হয় সেই জন্য কিছু অ্যাডব্যাক থেরাপি আমাদের দিতে হয়। এছাড়া এটা হলো তার কিছু সাইড মানে ড্রব্যাক। এছাড়া ডানাজল নামের একটা ওষুধ আছে, সেটা দিলেও অনেক সময় দেখা যায় যে কিছু হট ফ্লাশ বা হরমোন টাইপের কিছু থাকে, তো এখানে ইস্ট্রোজেনটা একেবারেই কমে যায়, অনেক সময় শরীরটা গরম হয়ে যাচ্ছে, এমন কিছু ব্যাপার হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে দীর্ঘদিন এই ডানাজল ওষুধটা আসলে দেওয়া যায় না। তো এভাবে আসলে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে যে কোন ওষুধটা আমরা কাকে দেব, কতদিন কন্টিনিউ করব। তবে পেশেন্টকে ট্রিটমেন্টে রেগুলার রাখতে হবে, কাউন্সেলিংটাও তাকে অ্যাসিওর করতে হবে যে এটা ভয়ের কিছু না। কিছু রোগী এসে বলে যে এখান থেকে ক্যান্সার হবে কিনা, এন্ডোমেট্রিওসিস থেকে কখনো ক্যান্সার হয় না। তো এটা থেকে ক্যান্সারের উৎপত্তি কিছু নাই। তো এই দিকটা আর কি তাদেরকে অ্যাসিওর করতে হবে। আর যদি এমন হয় যে তার বিয়ে হয়েছে, হয়তো তার বিয়ের বয়স হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কাউন্সেলিং করে বলি যে দ্রুত বাচ্চা নিয়ে নিলে ভালো। আসলে বাচ্চা যখন গর্ভে আসে, সেই 9 মাস 7 দিন, ওই সময়টা এন্ডোমেট্রিওসিস তার বাড়তে পারে না, যেহেতু তার মাসিকটা বন্ধ থাকছে, সেই জন্য এন্ডোমেট্রিওসিস তার সে বাড়তে পারে না। সেই জন্য আমরা বলি যে দ্রুত বাচ্চা নিয়ে নিলে ভালো, যে কোনো সময় তো ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে, তো বাচ্চাটা নিয়ে নিলে তার সেই কিছুটা বাচ্চাও হয়ে গেল এবং কিছুটা রিলিভও পেল। স্বর্ণা আছো? আছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে আমার ইন্টারনেট সংযোগের গোলাযোগের জন্য। আমরা চিকিৎসা সম্পর্কে জেনেছি, আমি শেষের কথাটুকুতে যা বুঝতে পেরেছি। দর্শক সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, এবং ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সমস্যার মাঝেও সুন্দরভাবে পুরো বিষয়টি সম্পর্কে সকলকে জানানোর জন্য। আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি ম্যাম, এবং সেই সাথে দর্শক এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখছিলেন নারী স্বাস্থ্য কথা পর্ব 6, এবং আমরা কথা বলেছি মাসিকের ব্যথা এবং এন্ডোমেট্রিওসিস এই বিষয়টি নিয়ে। আশা রাখছি আমরা অনেক কিছু শিখেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.